কোন কারণে আমেরিকা এতটা চাপ অনুভব করছে। আমি খুব সেন্সিটিভ অন্তত দুটো বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি, আর প্রাসঙ্গিক আরো কিছু কথা বলবো। আপনারা বিশ্বাস করবেন এবং খানিকটা তাজ্জবও হতে পারেন যে কি আসলে পর্দার আড়ালে ঘটছে। আমেরিকার এমন একটা প্রযুক্তি ইরানের হাতে পড়েছে, এই প্রযুক্তি যদি আবার ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাহলে আমেরিকার টোটাল বিমান বাহিনী অনিরাপদ হয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। সেই আলোচনার কেন্দ্রবিন্দু ইরান এবং আমেরিকার মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা এবং পাকিস্তানের দুতিয়ালি। আমি এখন এই ব্যাপারে যে আলোচনাটা করতে চাই তার প্রধান ফোকাস পয়েন্ট হচ্ছে আসিম মুনিরের তেহরান সফর এবং আসলে তিনি কি নিয়ে এত আলাপ আলোচনা করছেন, কি মিশন নিয়ে তিনি তেহরানে গেছেন, এবং এরই মধ্যে আমার কাছে আর কি কি নতুন বিশ্লেষণ আছে সেইগুলো আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে, এবং শুধু ভালো লাগে না, আপনারা বিশ্বাস করবেন এবং খানিকটা তাজ্জবও হতে পারেন যে কি আসলে পর্দার আড়ালে ঘটছে। তো চলুন আমরা আলোচনা শুনি। মূল কথা হচ্ছে যে এই যে এত তোড়জোড় করছে আমেরিকা পাকিস্তানকে দিয়ে একটা চুক্তি করানোর জন্য, যুদ্ধবিরতির জন্য, আমেরিকার ইরানের সাথে আবার নতুন করে বসার জন্য, কারণটা কি? তার আগে একটু বলি আসলে এইটা নিয়ে এখন কি কি হচ্ছে, কোন পর্যায়ে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের অবসান চায়, এটা একদম ক্লিয়ার কথা। আর একটা খবর হচ্ছে আল জাজিরা রিপোর্ট, পাকিস্তানের কর্মকর্তারা ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং সম্ভাব্য ইরান এবং আমেরিকার মধ্যকার আলোচনাকে টার্গেট করেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসলামাবাদে 10,000 পুলিশ রয়েছে এবং আশপাশের অঞ্চল থেকে আরো 10,000 পুলিশ আনা হচ্ছে, এবং পাকিস্তানের পক্ষ থেকে বিশ্ব নেতাদেরকে উন্মুক্ত দাওয়াত দেওয়া হচ্ছে তারা যেন ইসলামাবাদের এই আলোচনায় অংশ নেন। এবং পাকিস্তান বলছে বা পাকিস্তান আশা করছে যে একটা বড় রকমের একটা সফল কিছু ঘটতে যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে পাকিস্তান আশা করছে এবং আমেরিকার পক্ষ থেকে এইরকম একটা প্রিপারেশন আছে, মনে হচ্ছে যে কোনো ভাবে হোক ইরানের সাথে তারা একটা চুক্তি করতে চায়। কিন্তু আসলে কি কি বিষয়ের কারণে বা কোন কারণে আমেরিকা এতটা চাপ অনুভব করছে, আমি খুব সেন্সিটিভ অন্তত দুটো বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি, আর প্রাসঙ্গিক আরো কিছু কথা বলবো। আমি আলোচনার অন্য কোনো দিকে এখন আর যাচ্ছি না। সেন্সিটিভ যে দুটো পয়েন্ট, তার প্রথমটা হচ্ছে ওই যে ইস্পাহান, যেখানে আমেরিকা পাইলট উদ্ধারের অভিযানের নামে বড় রকমের একটা কমান্ডো স্টাইলের অভিযান চালাতে গিয়েছিল এবং সেখানে মারাত্মক রকমের বিপর্যয়ের মুখে পড়েছে। অনেকেই সেই 1980 সালের তাবাস মরুভূমির কথা বলে থাকেন বা সেই রকম একটা বিপর্যয়ের সাথে তুলনা করে থাকেন। এই ইস্পাহানে আসলে আমেরিকা কি বিপর্যয়ে পড়েছে, কি ঘটেছিল, সেখানে কি কি ঘটেছে, এই জায়গায় রয়েছে আসল কথা। আমি আপনাদেরকে বলি মাত্র দুটো ব্যাপার, খুব আগেই বলেছি যে দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ এবং আমার আলোচনা আজকে ফোকাস পয়েন্টে থাকবে। একেবারে সরাসরি চলে যাচ্ছি। মূল পয়েন্ট হচ্ছে একটা প্রযুক্তি, আমেরিকার এমন একটা প্রযুক্তি ইরানের হাতে পড়েছে, এই প্রযুক্তি যদি আবার ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাহলে আমেরিকার টোটাল বিমান বাহিনী অনিরাপদ হয়ে পড়বে। টোটাল বিমান বাহিনীর নিরাপত্তা থাকবে না, ইরানের কাছে একেবারে জিরো হয়ে যাবে। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আর দ্বিতীয় নম্বর যে ফোকাস পয়েন্ট বা দ্বিতীয় যে বড় কারণ, সেটি হচ্ছে ওই একই ইস্পাহানের সেই ঘটনা, সেখানে বহু সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে, এর পাশাপাশি বহু সংখ্যক সেনাই ইরানের হাতে আটক হয়েছে। ওই আটক সেনাদের উদ্ধারের একটা মিশন এই পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের কূটনীতির তৎপরতা বা কূটনীতির উদ্যোগ। এইসব আটক সেনাদেরকে ইরানের কাছ থেকে উদ্ধার করা বা মুক্ত করা সবচেয়ে জরুরি এই মুহূর্তে আমেরিকার জন্য, এবং তার কারণেই অর্থাৎ ইস্পাহানের যে ব্যর্থতা,
এই ব্যর্থতার কিছু উদ্ধার অভিযান মূলত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের মাধ্যমে চালানোর চেষ্টা করছে আমেরিকা। এটা সমস্ত রকমের কূটনৈতিক তৎপরতা, রাজনৈতিক বিশ্লেষণ, সামরিক ধারণা এবং বিশ্লেষণ, এগুলো থেকে যাচাই বাছাই করলে, বিশ্লেষণ করলে মোটামুটি এই দুটো পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এছাড়া আরো যে সমস্ত বিষয় আছে সেগুলোর ভিতরে ধরুন যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে তারা যে ভীষণভাবে আটকে গেছে, এক ধরনের ফাঁদে পড়ে গেছে, এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো পথ পাচ্ছে না, সেই জন্য যুদ্ধবিরতি বা একটা চুক্তি প্রয়োজন। এরপরে যুদ্ধ করে ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, পরমাণু কর্মসূচি থামাতে পারেনি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে পারেনি, কিছুই পারেনি। তাহলে এখন আপোষে কোনো কিছু করা যায় কিনা সেই চেষ্টা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ করতে গিয়ে আমেরিকা এখন সারা বিশ্বের মানুষের কাছে নিন্দার পাত্র, ঘৃণার পাত্র, এবং সমস্ত মানুষের চোখ নজর এখন আমেরিকার দিকে, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। এই ঘৃণা এবং এই বিদ্বেষ, এই ক্ষোভ ক্রোধ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচতে হবে। অ্যাট দ্য সেম টাইম, যেখানে ইরানের জনগণকে খেপিয়ে তুলে ইরানের সরকার পরিবর্তন করার টার্গেট করেছিল ইসরায়েল এবং আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, সেখানে এখন এই নেতানিয়াহু এবং ট্রাম্প তাদের নিজেদের দেশে নিজেদের জনগণের কাছে ভীষণ ক্ষোভের মুখে, বিক্ষোভের মুখে, এবং প্রচন্ড রকমের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে ইসরায়েল এবং আমেরিকা দুই জায়গায়। বিশেষ করে আমেরিকার কংগ্রেসে, আমি দুপুরে ভিডিওতে বলেছি, আমেরিকার কংগ্রেসে যে সমস্ত কথাবার্তা উঠছে, যে সমস্ত প্রস্তাব উঠছে, যে সমস্ত বিল উঠছে, এগুলো নজিরবিহীন এবং আমেরিকার রাজনৈতিক অঙ্গনে মারাত্মক ফাটল। ইরানের যুদ্ধ করতে গিয়ে মূলত এই কাজগুলো হয়েছে। সবচেয়ে বড় আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা আছে, আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রচন্ড রকমের একঘরে হয়ে গেছে। নেটো জোটের লোকজন, নেটো জোটভুক্ত দেশ, তারা আমেরিকার কাছ থেকে সরে গেছে। ইউরোপের মিত্ররা, যারা চিরদিন আমেরিকার মিত্র ছিল, তারা এখন আমেরিকার থেকে দূরে। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, সাউথ কোরিয়ার মতো দেশও আসেনি। ইন্ডিয়ার মতো দেশ, যে দেশ এই যুদ্ধের 2 দিন আগে ইসরায়েল সফর করে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে এসেছিল যে আমরা ইসরায়েলের পাশে আছি, ইসরায়েলকে ফাদারল্যান্ড ইহুদিদের এবং ভারতকে মাদারল্যান্ড বলেছিল, সেই ভারতও আমেরিকার হরমুজ প্রণালী ক্লিয়ার করার ডাকে সাড়া দেয়নি। ফলে সারা বিশ্বে রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সব দিক দিয়ে, অর্থনৈতিক সব দিক দিয়ে মারাত্মক রকমের চাপে পড়েছে। এই সমস্ত কারণে তারা ইরানের সাথে অবশ্যই একটা চুক্তি করতে চায়। আফটার অল, সবচেয়ে বড় যে ব্যাপার বা সর্বোপরি যে কথা বলতে হবে সেটা হচ্ছে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তো তারা সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইরানকে তো হারাতে পারেনি, বরং প্রতিটা পদক্ষেপেই তারা যেটা করতে গেছে সেখানেই বিপত্তির মুখে পড়েছে, বিপর্যয়ের মুখে পড়েছে। এই সব জায়গা থেকে মূলত বের হয়ে যাওয়ার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো এইবার বলি, ইস্পাহান কেন্দ্রিক যে কূটনৈতিক তৎপরতা, ইস্পাহানের ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ইরানে কেন পাঠিয়েছেন সেইগুলো একটু ছোট করে বলি, ছোট করে একটু বিস্তারিত বলি। সেটা হচ্ছে, প্রথম কথা, যে প্রযুক্তি আমেরিকা হারিয়েছে, সেই প্রযুক্তির নাম হচ্ছে DIRCM, অর্থাৎ ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার। এটা এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তি পৃথিবীতে আমেরিকা ছাড়া আর কারোর কাছে ছিল না। এই প্রযুক্তি বিমানে ব্যবহার করা হয়, বড় বড় পরিবহন বিমান বা হারকিউলিস বিমান যেগুলো ইরান আমেরিকার হাতে আছে, তারপরে সামরিক পরিবহন বিমান, তারপরে যুদ্ধ বিমান, অ্যাপাচি হেলিকপ্টার, ব্ল্যাক হক হেলিকপ্টার, সবকিছুতেই এইটা ব্যবহার করা যায়। এর সাংকেতিক নাম হচ্ছে ANAQ-24V24। মার্কিন বিমান বাহিনীর জন্য সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, অত্যন্ত সর্বাধুনিক একটা প্রযুক্তি। এই প্রযুক্তি থাকা মানে হচ্ছে যে শত্রুপক্ষ যদি আপনার বিমানকে লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ে, তাহলে এই প্রযুক্তির কল্যাণে, এই প্রযুক্তির বদৌলতে মার্কিন বিমান, অর্থাৎ যে বিমানে এই প্রযুক্তি লাগানো থাকবে, সেই বিমান একেবারে মিলি সেকেন্ডের ভেতরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে ফেলে। এই প্রযুক্তি হিট সিকিং ইনফ্রারেড যে মিসাইল আছে, এই মিসাইল থেকে
বিমানকে রক্ষা করে, কাঁধে বহনযোগ্য যে মিসাইল দিয়ে বিমান ধ্বংস করা হয় সেই বিমানের হিট সিকার সেন্সরকে ধ্বংস করে দেয়। অর্থাৎ আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে ইরান এই ইনফ্রারেড হিট সিকার প্রযুক্তি ব্যবহার করে বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমেরিকার F-35 জঙ্গি বিমানকে আঘাত করেছিল। তো এই প্রযুক্তি আমেরিকার এই DIRCM প্রযুক্তির কাছে ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ যখন হিট সিকার ইনফ্রারেড সেন্সরযুক্ত ক্ষেপণাস্ত্র মারা হবে তখন আমেরিকার ওই যে প্রযুক্তি DIRCM এই প্রযুক্তির মাধ্যমে মিলি সেকেন্ডের ভেতরে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ফেলে এবং সে এই ক্ষেপণাস্ত্রকে অন্ধ করে দিতে পারে। মার্কিন যে সমস্ত বিমানে এই DIRCM প্রযুক্তি থাকে, তো শত্রুর কোনো ক্ষেপণাস্ত্র দেখলে তখন সে তাৎক্ষণিকভাবে ইনফ্রারেড রশ্মি ছুড়ে দেয় আর এই রশ্মিতে ক্ষেপণাস্ত্রের সেন্সর অন্ধ হয়ে যায়, অর্থাৎ অকেজ হয়ে যায়, বাদ হয়ে যায়। তখন এই ক্ষেপণাস্ত্র আর ইচ্ছা করলেও বিমানে মারতে পারে না, আঘাত করতে পারে, সে তো গাইডেন্স হারিয়ে ফেলে। এই কারণে এই DIRCM প্রযুক্তির বিমান পাঠিয়েছিল ইস্পাহানের অভিযানে। সেই জায়গায় যখন আমেরিকার কমান্ডো বাহিনী ইরানি IRGCর কাছে ধরা খেল এবং বিপর্যয়ের মুখে পড়ল, তখন আমেরিকা তাদের এই বিমানকে নিজেরা ধ্বংস করে দিয়েছিল যাতে এই প্রযুক্তি ইরানের হাতে না পড়ে। কিন্তু একটা কথা আছে, রাখাল নামারেকে, সে বিমান ধ্বংস করে দিলেও এই প্রযুক্তি কিন্তু থেকে গেছে। এই প্রযুক্তি ইরান ওখান থেকে উদ্ধার করে এখন তার ল্যাবরেটরিতে এটা পরীক্ষা নিরীক্ষা করছে এবং আমেরিকা আশঙ্কা করছে এই প্রযুক্তি ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আরো উন্নত করে আমেরিকা এতদিন যে সুবিধা ভোগ করে আসছিল সেই সুবিধা নষ্ট করে দেবে এবং এই প্রযুক্তি রাশিয়া এবং চীনের কাছে চলে যাওয়ার বিরাট একটা সম্ভাবনা রয়েছে এবং এই প্রযুক্তি আমেরিকা এবং রাশিয়ার কাছে চলে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন ইরান, রাশিয়া এবং চীন এই মুহূর্তে একটা বিরাট শক্তিশালী বলয়। এই শক্তিশালী বলয় তাদের মধ্যে কিন্তু কৌশলগত চুক্তি আছে এবং পরস্পরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এখন তারা। ফলে এই প্রযুক্তি শুধু এখন ইরানের কাছে না, রাশিয়া এবং চীনের কাছে চলে যেতে পারে। পৃথিবীতে আমেরিকার সবচেয়ে বড় শত্রু দেশ হচ্ছে এই তিনটা, আর তাদের হাতে চলে গেলে টোটাল যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা বিমান ব্যবস্থা যেটা আছে এটা পুরোটা অনিরাপদ হয়ে উঠবে, নিরাপত্তাহীনতায় চলে যাবে। এবং এই প্রযুক্তি যদি এই সমস্ত দেশ আয়ত্ত করে ফেলে, নিশ্চয়ই আয়ত্ত করবে, তখন আমেরিকার শ্রেষ্ঠত্ব, তাদের যে এতদিন সুপারিয়রিটি ছিল এইটা কিন্তু আর থাকবে না। তাহলে শুধুমাত্র যুদ্ধের ভেতর দিয়ে ইরান বিশ্বে বা মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার প্রভাব ক্ষুণ্ণ করছে না, এই প্রযুক্তিও হস্তগত করে অর্থাৎ নিজেদের আয়ত্তে নিয়ে আমেরিকার শ্রেষ্ঠত্ব বা আধিপত্য কিন্তু এখন বিরাটভাবে হুমকির মুখে ফেলেছে এবং এটা হতে বাধ্য এখন যা পরিস্থিতি মনে হচ্ছে। এই প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হয়তো আসিম মুনিরকে আমেরিকা সুপারিশ করেছে যে আমাদের ওই প্রযুক্তি ফেরত দিক, আমরা পরমাণু নিয়ে একটা কিছু করব, অর্থাৎ ছাড় দেবে, এমন হতে পারে। আর ইস্পাহানে যে সমস্ত কমান্ডো বা যে সমস্ত পাইলট বা যারা আটক হয়েছে তারা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ। আপনারা বুঝতেই পারেন যে ইরানের নাতানজে অর্থাৎ ইস্পাহানের নাতানজে পরমাণু কেন্দ্র রয়েছে। এই পরমাণু কেন্দ্রে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ইরান দাবি করছে বা সব বিশ্লেষক মোটামুটি ভাবে ধারণা করে যে আমেরিকা সেখানে অভিযান চালিয়েছিল ওই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার আগে তো তাদের টোটাল অভিযান ব্যর্থ হয়েছে। তো আপনারা বুঝতেই পারেন যে এইরকম একটা সেন্সিটিভ যারা সমৃদ্ধ ইউরেনিয়াম পিক করবে, তুলে নিয়ে যাবে, তাহলে তাদেরকে কতটা টেকনিক্যাল এক্সপার্ট হতে হয়েছে এবং কতটা বেশি প্রশিক্ষণ প্রাপ্ত।
এই লোকগুলো আমেরিকার বিরাট বড় সম্পদ। ইরানের হাতে এরা ধরা পড়ার পরে আমেরিকার বিরাট বড় সম্পদ ইরানের হাতে চলে গেছে। তাহলে প্রথমত DIRCM প্রযুক্তি, আর এপাশে এই সমস্ত সব প্রযুক্তি প্লাস পরমাণু গবেষণাগারে অভিযান চালিয়ে সেখান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যাবে অক্ষত অবস্থায়, যাতে কোনো রেডিয়েশন ছড়াবে না, কত কিছু ব্যাপার স্যাপার। তার মানে খুবই হাই টেকনিক্যাল লোকজন এখানে নিয়োগ করা হয়েছিল। সেক্ষেত্রে এই সমস্ত লোকগুলো আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ, হয়তো তাদের মুক্তি চাই। এখানে আসিম মুন্নিরকে পাঠানোর মূল কারণ এখানে আমার কাছে মনে হয়েছে যেটা, এই সমস্ত ব্যক্তি বা এই সমস্ত প্রযুক্তি মূলত IRGCর হাতে, এবং এই IRGC কে কোনোভাবে কনভিন্স করার জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে ইরানে পাঠানো হয়ে থাকতে পারে। আমি বলছি না এটা শিওর অ্যান্ড সার্টেন, বাট আমার 100 ভাগের ভেতরে অন্তত 95%, 98% বিশ্বাস যে ঘটনা এখানে। আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক? আপনারা কি মনে করেন যে ইরানের হাতে আমেরিকার এই যে হাই সেন্সিটিভ প্রযুক্তি চলে গেল, আবার আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ইরানের হাতে আটক অবস্থায়, এই অবস্থায় তাদেরকে এবং এই প্রযুক্তি মুক্ত করার জন্য ইরানের সাথে কি আমেরিকা একটা আপোষ সভায় আসার চেষ্টা করছে? কি মনে হয় আপনাদের? এপাশে আরেকটা ইঙ্গিত আমি আপনাদেরকে দিই, আল জাজিরা কিন্তু সবসময় বলে আসছে, যেদিন আমেরিকা ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণা দিয়েছে, কার্যকর করার ঘোষণা দিয়েছে, সেই দিন থেকে আল জাজিরা কখনো বলেনি যে ইরানের একটা জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। কিন্তু আজকে বলছে যে জাহাজ চলাচল ট্র্যাকিং সিস্টেমের বরাত দিয়ে আল জাজিরা বলছে যে আজকে ইরানের খার্গ দ্বীপ থেকে 3টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে, এবং এর মধ্যে 2টি জাহাজে প্রায় 5 মিলিয়ন ব্যারেল অর্থাৎ 50 লাখ ব্যারেল তেল রয়েছে। সেক্ষেত্রে আল জাজিরার এই তথ্য যদি সঠিক হয়, এবং অবশ্যই সঠিক বলে ধরে নিচ্ছি, তাহলে বুঝতে হবে যে হরমুজ প্রণালীতে ইরানের ব্যাপারে আমেরিকার যে অবরোধ ছিল সেই অবরোধ অনেকটা শিথিল করেছে। এবং পাকিস্তানের যে তৎপরতা, যে ইসলামাবাদকে প্রস্তুত করা হচ্ছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে এবং বিশ্ব নেতাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, উন্মুক্ত ওপেন ইনভাইটেশন, যে আপনারা আসুন, বসুন, দেখুন, আলোচনা শুনুন এবং চুক্তি কিভাবে সই হয় সেটা দেখুন, হয়তো এরকম একটা ব্যাপার। এবং আপনারা জানেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান থেকে শুরু করে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি বিভিন্ন দেশ সফর করেছে, সৌদি আরব, তুরস্ক, কাতার, এই সমস্ত দেশ সফর করেছে, মিশর। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ইস্পাহান কেন্দ্রিক যে অভিযান এবং তার সাথে আমেরিকার যে ব্যর্থতা, এর বিপরীতে ইরানের যে সফলতা এবং ইরানের যে সক্ষম অবস্থা, শক্তিশালী অবস্থান, এইগুলো নিয়ে একটা দিন দরবার হওয়ার জন্য আসিম মুনিরকে ইরানে পাঠিয়েছেন। আর এই কেন্দ্রিক আলোচনার ভেতর দিয়েই যদি ইসলামাবাদে বৈঠক বসে আর যদি ইসরায়েলের দ্বারা প্রভাবিত না হয়, তাহলে হয়তোবা বড় কোনো চুক্তি এবং বড় কোনো সফলতা আসতেই পারে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। আমি আবারও বলি, আপনাদের কাছে কি মনে হচ্ছে, আসলে কি একটা আলোচনা হতে যাচ্ছে, সফল হতে যাচ্ছে? এবং সেই আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু কি ইস্পাহান কেন্দ্রিক যে ঘটনাগুলো বললাম সেগুলো? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।